দলে দুরকম মত। মমতার মন্ত্রীর অকপট ও স্বীকারোক্তিতে চরমে জল্পনা। শুধু মুখে উপদেশ দিলে হবে না, কাজেও করে দেখান। ফিরহাদকে নিশানা হুমায়ুনের। কোন নেতার কি ধরনের নিরাপত্তা? টিএমসি কাউন্সিলর খুন হতে রিপোর্ট তলব অধিকর্তার। আর্যিকর চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডে অভিযুক্ত সর্বোচ্চ সাজার আবেদন নির্যাতিতার পরিবারের। প্রাথমিকের নিয়োগ মামলা প্রার্থীর বিরুদ্ধে সিবিআই এর চার্জশিট গ্রহণ করল কোর্ট, অনুমোদন রাজভবনেও। আসতে হচ্ছে সেই ভারতেই। বাংলাদেশের 50 বিচারক ভোপালে আসছেন প্রশিক্ষণ নিতে। কেজরিওয়ালের মোকাবিলায় বিজেপির অস্ত্র পরবেশ বর্মা ঘোষিত দলের প্রথম প্রার্থী তালিকা। সম্প্রতি প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক শুনেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এহেন ব্রাত্যই এবার দল নিয়ে বিস্ফোরক দাবি করলেন। অকপটে মেনে নিলেন দলে এখন দুরকমের মত চলছে। উল্লেখ্য, কদিন আগে শিল্পী বয়কট নিয়ে নিজের মতো প্রকাশ করেছিলেন কুণাল ঘোষ। তাঁর সাফ কথা ছিল, আর্যিকর আন্দোলনের সময় যে শিল্পীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছিলেন তাদের যেন বয়কট করা হয়। তবে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার বলেন, এই ইস্যুকে কুণালের বক্তব্য দলের অবস্থান নয়। যদিও অভিষেকের এই দাবির পরপরই পাল্টা জবাব দিয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ কুণাল। জানিয়ে দেন, মমতা যদি বলেন তাহলে তিনি মানবেন যে ভুল বলেছিলেন। এইসব বিতর্কের মাঝে এবার দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে কিছুটা ধারণা দিলেন ব্রাত্য। শিল্পী বয়কট ইস্যুতে শিক্ষামন্ত্রী বলেন, দেখা যাচ্ছে যে দলে দুরকম মত রয়েছে। আমাদের দল রেজিমেন্টেড নয়, অনেক খোলামেলা, তাই কেউ কারো কথা বলতেই পারেন। এদিকে কুণালের শিল্পী বয়কটের ডাককে খণ্ডন করা অভিষেককে নিয়ে ব্রাত্যর বক্তব্য, দলে অভিষেকের স্থান আমার থেকে অনেক উঁচু, তাই অভিষেক ঠিক না কুণাল ঠিক তা আমি বলতে পারবো না। তবে দলের সদস্য হিসাবে বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আমার মত একই রকম। একই সঙ্গে মমতার বিরোধিতা করা শিল্পীদের উদ্দেশ্যে ব্রাত্য বলেন, আমার পরিচালিত দল মোদী সরকারের থেকে কোনো অনুদান নেয়নি। এখন যে শিল্পীরা এখানে সমালোচনা করেছিলেন তারাই ঠিক করুন যে রাজ্য সরকারের অনুগ্রহ নেবেন কিনা। বিরোধিতাও করব, আবার অনুদানের জন্য নাকে কাঁদবো, দুটো একসঙ্গে তো হতে পারে না। উল্লেখ্য, কুণালের পাশাপাশি ব্রাত্য বসু অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত দলের অন্দরে। লোকসভা ভোটের আগে 2023 সালের একটা সময় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাংগঠনিক কার্যকলাপ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন, তখন কুণালের পাশাপাশি অভিষেককে বোঝাতে ময়দানে নেমেছিলেন ব্রাত্য। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন লোকসভা ভোটে তিনি শুধুমাত্র ডায়মন্ড হাবড়ারে সীমাবদ্ধ থাকবেন। বিমানে করে অভিষেকের সফরসঙ্গী হয়েছিলেন ব্রাত্য। তবে এহেন ব্রাত্য এখন কৌশলী দলে যে দুটি মত চলছে তা অকপটে স্বীকার করেছেন। সরাসরি অভিষেকের বক্তব্যকে সমর্থন করছেন না, বরং বুঝিয়ে দিয়েছেন মমতা কথাই তার জন্য শেষ কথা। আবার তাল কাটলেন মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। কদিন আগে শোকজ হয়েছিলেন। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকতে গিয়ে কড়া ধমক খেয়েছিলেন। সেই হুমায়ুন কবির এবার সরাসরি আক্রমণ করে বসলেন তৃণমূল কংগ্রেসের সিনিয়র নেতা তথা মেয়র ও পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। জানিয়ে এখন রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। হুমায়ুন কবির যে অতীতের ঘটনা থেকে শিক্ষা নেননি সেটি আবার প্রমাণিত হলো। নতুন বছরের নতুন রকম আক্রমণ করলেন তিনি। দুদিন আগে 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ফিরহাদ দলীয় কর্মীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছিলেন। কোন সঙ্গে থাকতে হবে সেটাও বাতলে দেন সেদিন রাজ্যের মন্ত্রী। এবার এ বিষয়টি নিয়ে হুমায়ুন কবির বলেন, ফিরহাদ হাকিমকে বলবো, শুধু উপদেশ দিলে হবে না, করে দেখাতে হবে। সুতরাং ফিরহাদের বক্তব্য কেবল উপদেশ বলে মনে করেন তিনি, যা কাজে করে দেখাতে বলেছেন হুমায়ুন। কি বলছেন ফিরহাদ? দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কর্মীদের উদ্দেশ্যে ফিরহাদ বলেছিলেন, যারা তৃণমূল করেন তারা সকলে গঙ্গা জলে স্নান করে এসেছেন এমনটা নয়। অনেকেই মাথা গরমের মানুষ আছেন, তাদেরকে বোঝাতে হবে, অসৎ মানুষ থেকে সতর্ক থাকতে হবে। এই উপদেশ ভালোভাবে নেননি হুমায়ুন কবির, তাই বক্তব্যের বাস্তবতা নিয়ে খোঁচা দেন ফিরহাদ হাকিমকে। কদিন আগে সন্দেশখালী থেকে বাজে মানুষের সঙ্গ ত্যাগ করার পরামর্শ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেসব নিয়ে কিছু বলেননি ভরতপুরে তৃণমূল কংগ্রেস বিধায়ক, তবে মুখ্যমন্ত্রীর বলা কথাকে তুলে ধরে ফিরহাদ বলেছিলেন, বাজে মানুষের সঙ্গ ত্যাগ করুন আর ভালো মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। এটা নিয়ে দলের কর্মশালা খোলা উচিত বলে খোঁচা দিয়েছেন হুমায়ুন কবির।
নিয়ে এখন চর্চা তুঙ্গে। আজ শনিবার সৎসঙ্গের বিষয়ে ফিরহাদ হাকিমকে একাত নিয়েছেন হুমায়ুন কবির। তার বক্তব্য, শুধু মুখে বললে তো হবে না, দলের কর্মীদের সৎসঙ্গের জন্য দলের উচিত কর্মশালার আয়োজন করা। ফিরহাদ হাকিম শুধু মুখে উপদেশ দিলে হবে না, কাজেও করে দেখান, তবে বুঝবো যে উনি যেটা বলছেন সেটা উনি নিজেও করেন। কিছুদিন আগে সংখ্যালঘু ইস্যুতে ফিরহাদের মন্তব্যের প্রেক্ষিতে হুমায়ুন বলেছিলেন, ওকে আমি কোরআন পড়তে বলবো, সম্পূর্ণ বিশ্বকে আল্লাহ সৃষ্টি করেছেন। এক শব্দে যেমন উনি বিশ্বকে সৃষ্টি করতে পারেন, তেমনি এক শব্দে বিশ্ব শেষ করতে পারেন। মালদায় তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলার খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। এমন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আততায়ীরা এলাকায় 10 দিন র্যাকি করার পরেও কেন তা পুলিশের নজরে এলো না, তা নিয়ে উঠেছে প্রশ্ন। আর এবার বিভিন্ন জেলায় জনপ্রতিনিধিদের নিরাপত্তা জোরদার করতে তৎপর হয়েছে রাজ্য সরকার। তাই জনপ্রতিনিধিদের নিরাপত্তা জোরদার করতে এবার রিপোর্ট চেয়ে পাঠালেন রাজ্যের ডিরেক্টর সিকিউরিটি বা নিরাপত্তা অধিকর্তা পীযূষ পাণ্ডে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর করা বার্তার পরে সব জেলার পুলিশ সুপার এবং কমিশনারদের নিয়ে বৈঠক করেন পীযূষ পাণ্ডে। সেই বৈঠকে মূলত রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী এবং জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে নেতা নেত্রী বা জনপ্রতিনিধিরা কি ধরনের নিরাপত্তা পাচ্ছেন, কতজনের নিরাপত্তা গত কয়েক বছরের মধ্যে তুলে নেওয়া হয়েছে, সেই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। রবিবারের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। জানা গিয়েছে, তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার আগে রাজ্য পুলিশের নিরাপত্তা পেতেন। এর আগে 2007 এবং 2017 সালে তাকে গুলি করে খুন করার চেষ্টা করা হয়েছিল। তারপর 2021 সালে নিরাপত্তা তুলে নেওয়া হয়। তবে নিরাপত্তা কেন তুলে নেওয়া হলো তা নিয়ে তৃণমূলের একাংশের ক্ষোভ তৈরি হয়েছে। সাধারণত ভিআইপিদের নিরাপত্তার বিষয়টি দেখেন পীযূষ পাণ্ডে, তিনি আবার মুখ্যমন্ত্রীরও নিরাপত্তার বিষয়টি দেখেন। শুক্রবার ভার্চুয়াল বৈঠকে কোন রাজনৈতিক দলের কোন নেতা নেত্রী বর্তমানে কি ধরনের নিরাপত্তা পাচ্ছেন, ওই নিরাপত্তা কবে ঠিক করা হয়েছিল, এছাড়া কার নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে, কেন তুলে নেওয়া হয়েছে বা কাদের নিরাপত্তার প্রয়োজন, সেই সমস্ত বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নিরাপত্তা অধিকর্তা। আগামী রবিবারের মধ্যে এই তথ্য জানতে চেয়েছেন তিনি। এছাড়াও অভিযোগ উঠেছে যে সংশোধনাগারের ভেতর থেকে অনেক দাগী আসামি অপরাধমূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে, এমনকি খুনের ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ছে। তাই জেলবন্দি থাকা আসামিদের উপরেও তিনি নজর রাখতে বলেছেন, কারণ জেলে বসে অনেকেই অপরাধমূলক কাজ সংঘটিত করছে। সাধারণত বিভিন্ন বিষয় খতিয়ে দেখে নেতানেত্রী বা জনপ্রতিনিধিদের নিরাপত্তা স্থির করা হয়। মোট 5টি স্তরে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে: এক্স, ওয়াই, ওয়াই প্লাস, জেড এবং জেড প্লাস। পুলিশ কমিশনার বা পুলিশ সুপারদের থেকে পাওয়া বিভিন্ন তথ্য খতিয়ে দেখার পর ডিরেক্টর সিকিউরিটি তাদের নিরাপত্তা নিশ্চিত করেন। আরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুনকাণ্ডে তদন্তের দিকে নজর রয়েছে গোটা দেশের। সঠিক দোষীর কঠিন থেকে কঠিন শাস্তি চাই সকলে। সিবিআই এর তরফে তদন্ত চলছে। আজ আরজি কর ধর্ষণ ও খুন মামলা অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষের বিরুদ্ধে 90 দিন চার্জশিট জমা না দিতে পারলেও তদন্ত শেষ হয়নি। তদন্ত চলছে। এই মর্মে লিখিত পিটিশন আজ অর্থাৎ শনিবার শিয়ালদা আদালতে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতে জমা দেওয়া হয়েছে সিবিআই এর তরফে। একই সঙ্গে দাখিল হওয়া পিটিশনে সিবিআই জানিয়েছে, অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে মামলার মূল অভিযুক্তের বিরুদ্ধে বিচার পর্ব চলছে বলে জানানো হয়েছে। অন্যদিকে নির্যাতিতার পরিবারের তরফ থেকেও এসেছে লিখিত আবেদন। তদন্ত প্রক্রিয়ায় কিছু খামতি রয়েছে বলেও সেখানে বলা হয়। জানা যায়, তদন্ত প্রক্রিয়ায় কিছু খামতি রয়েছে এহেন অভিযোগ এনে আদালতে লিখিত আবেদন রয়েছে নির্যাতিতার পরিবার। সেই কপি তুলে দেওয়া হয়েছে সিবিআই এর হাতে ও সঞ্জয়ের আইনজীবীর হাতে। একই সঙ্গে সর্বোচ্চ সাজার আবেদন করা হয়েছে তাদের তরফে। অন্যদিকে সিবিআই এর পর আজ আর্গুমেন্টে নিজেদের বক্তব্য রাখেন সঞ্জয়ের আইনজীবী। তা সম্পূর্ণ না হওয়ার কারণে আগামী 8 জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। প্রাথমিকের নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গত 27শে ডিসেম্বর চার্জশিট জমা দিয়েছিল সিবিআই, কিন্তু সেই সময় আদালত বন্ধ থাকায় চার্জশিট গ্রহণ করা হয়নি। শনিবার বিচার ভবনের বিশেষ সিবিআই আদালত সিবিআই এর দাখিল করা চার্জশিট গ্রহণ করল। প্রাথমিকের নিয়োগ মামলায় দ্বিতীয় অতিরিক্ত চার্জশিটে পার্থ ছাড়াও নাম রয়েছে অয়নশীল এবং সন্ত গঙ্গোপাধ্যায়ের। প্রাথমিকের নিয়োগ সিবিআই এর করা মামলায় এই প্রথম কোনো চার্জশিটের নাম রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থের। পার্থ যেহেতু সরকারি পদে ছিলেন, তাই নিয়ম অনুসারে তার বিরুদ্ধে কোন কোন ধারায় চার্জশিট গঠন করা হয়েছে তা রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালকে জানায় তদন্তকারী সংস্থা। রাজভবন ছাড়পত্র দিলে চার্জশিট গ্রহণ এবং তার পরবর্তী কাজ শুরুর ক্ষেত্রে কোনো বাধা থাকে না। সিবিআই সূত্রে খবর, রাজভবন থেকে সেই ছাড়পত্র এসেছে।
বাংলাদেশের 50 জন বিচারককে ভারতে পাঠানো হচ্ছে প্রশিক্ষণের জন্য। সদ্য মোহাম্মদ ইউনূস সরকারের আমলে সেদেশের আইন মন্ত্রকের দেওয়া অনুমতির কথা জানিয়েছে ঢাকা। জানা গিয়েছে, বাংলাদেশের সুপ্রিম কোর্টের পরামর্শে ভারতে বিশেষ প্রশিক্ষণ নিতে আসবেন 50 জন বিচারক। আগামী 10 ফেব্রুয়ারি তারা ভারতে পা রাখতে চলেছে। কতদিন থাকবেন, কোথায় হতে চলেছেন তাদের প্রশিক্ষণ, দেখা যাক। ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণের জন্য ভোপালে পৌঁছাচ্ছেন বাংলাদেশের বিচারকদের ওই টিম। মধ্যপ্রদেশে আগামী মাসে পৌঁছে যাচ্ছে এই বিচারকদের টিম। জানা গিয়েছে, এই বিশেষ প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের ভোপালে পাঠাচ্ছে বাংলাদেশ। তাদের মনোনয়ন ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে বলেও খবর। আগামী মাসে 10 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে অংশ নেবেন বাংলাদেশের এই বিচারকরা। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের সরকারের আইন মন্ত্রকের উপসচিব আবুল হাসনাতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রশিক্ষণের বিষয়টি জানানো হয়। প্রশিক্ষণের যাবতীয় ব্যয় বহন করছে ভারত সরকার, একথা জানিয়েছেন ঢাকা। ইউনূস সরকার জানিয়েছে, এই গোটা প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই। উল্লেখ্য, ছাত্র গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বহু অধ্যায় পার হয়েছে। সদ্য বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ও পরপর বাংলাদেশের বহু মন্দিরে হামলার ঘটনায় দুই দেশের সম্পর্কে গড়ে প্রভাব। সদ্য বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ও পরপর বাংলাদেশের বহু মন্দিরে হামলার ঘটনায় দুই দেশের সম্পর্কে পড়ে প্রভাব। এদিকে সেই ঘটনার প্রতিবাদে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক ভবনের ভেতর বিক্ষোভকারীদের ঢুকে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ। এরই মাঝে ঢাকা দিল্লির কূটনৈতিক অবস্থা কোথায় যায় সেদিকে তাকিয়ে রয়েছে দুই পক্ষই। তবে ভারতে এই 50 বাংলাদেশি বিচারকের আগমন ও তাদের প্রশিক্ষণ ঘিরে দুই দেশের কূটনৈতিক ক্ষেত্রে আদৌ বেশ কিছুটা প্রভাব পড়তে পারে কিনা সেদিকে তাকিয়ে এশিয়ার কূটনৈতিক মহল। দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। শনিবার তাদের তরফে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে তাতে সবথেকে বড় চমক নিঃসন্দেহে পরবেশ বর্মা। কারণ নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হয়েছে, যে কেন্দ্রে আম আদমি পার্টির তরফে প্রার্থী হয়েছেন দলের প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এছাড়াও অন্য যাদের বিজেপি প্রার্থী করেছে তাদের মধ্যে রয়েছে দুষ্যন্ত গৌতম, তিনি লড়বেন রাজধানীর করলবাগ কেন্দ্র থেকে। রাজৌরি গার্ডেনে বিজেপির প্রার্থী পদ পেয়েছেন মনোজিন্দর সিং। এছাড়াও কৈলাস গেহলট ও অরবিন্দ সিং লাভলি বিজেপির টিকিটে লড়াই করবেন যথাক্রমে বিজওয়ান্স এবং গান্ধীনগর বিধানসভা কেন্দ্র দুটি থেকে। প্রসঙ্গত, দিল্লি বিধানসভায় মোট আসন রয়েছে 70টি। বিজেপির প্রকাশিত প্রথম প্রার্থী তালিকায় এর মধ্যে 29টি আসনের জন্য নাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় আরও একটি গুরুত্বপূর্ণ নাম হলো রমেশ বিধুরে। তিনি প্রাক্তন সাংসদ এবং তাকে প্রার্থী করা হয়েছে কালকাজি বিধানসভা কেন্দ্রে। উল্লেখ্য, এই আসনে বর্তমান শাসক দল আপের তুরুপের তাস দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী মার্লেরা। বিজেপির এই প্রথম প্রার্থী তালিকায় নাম রয়েছে আশিস সুদেরও, তাকে জনকপুরী থেকে প্রার্থী করা হয়েছে। এছাড়াও আসন্ন নির্বাচনে প্রার্থী করা হয়েছে দিল্লির প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সতীশ উপাধ্যায়কে। তিনি ভোটযুদ্ধে লড়াই করবেন মালব্যনগর বিধানসভা কেন্দ্র থেকে। অন্যদিকে আদর্শনগর কেন্দ্রে রাজকুমার ভাটিয়া, বাদল কেন্দ্রে দীপক চৌধুরী, রিথালা কেন্দ্রে কুলওয়ান্ত রানা, নাংলুই জাট কেন্দ্রে মনোজ শকিন, মঙ্গলপুরি কেন্দ্রে রাজকুমার চৌহান এবং রোহিণী কেন্দ্রে বিজেন্দ্র গুপ্তকে প্রার্থী করেছে বিজেপি। এছাড়াও দিল্লির শালিমারবাগ বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়বেন বিজেপি নেত্রী রেখা গুপ্তা। এর পাশাপাশি পটেল নগরে রাজকুমার আনন্দ, জগন্নাথপুরা কেন্দ্রে তরবিন্দর সিং মারওয়া, আর কে পুরম কেন্দ্রে অনিল শর্মা, মেহরাওলি বিধানসভা আসনে গজেন্দ্র যাদব এবং ছতরপুর কেন্দ্রে কাট্টার সিং তনওয়ারকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের লড়াইয়ের সুযোগ পেয়েছেন কুশিরাম চুনার, তিনি লড়বেন আম্বেদকর নগর থেকে। সেই সঙ্গে পতপরগঞ্জে রবীন্দ্র সিং নেগি, বিশ্বাস নগরে ওম প্রকাশ শর্মা, কৃষ্ণনগরে অনিল গোয়াল, সীমাপুরীতে কুমারী রিঙ্কু, রোহতাস নগরে জিতেন্দ্র মহাজন এবং খোন্দা বিধানসভা কেন্দ্রে অজয় মাহওয়ার বিজেপির নির্বাচনী টিকিট পেয়েছেন। প্রসঙ্গত, শেষবার 2020 সালের দিল্লি বিধানসভা নির্বাচনে রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল আপ। মোট 70টি আসনের মধ্যে তারা জিতেছিল 62টি আসনে।